আসসালামু আলাইকুম। শুভ দুপুর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমার অন্তর থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ উপস্থাপনা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ও সম্মানিত সহকর্মী বন্ধুরা, দূরে কিংবা কাছে এই মুহূর্তে যারা আমার সাথে এই ভিডিও লাইভ ক্লাসে যুক্ত আছে, আমাকে দেখছেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং আমাদের এই সাতক্ষীরা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে আমার পাঠের বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা আমার সাথে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আশা করি আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দোয়া করি তোমরা সবসময় ভালো থাকো, তোমরা আমাদের প্রাণ, আর তোমাদেরকে ভালো রাখার জন্য আমাদের আজকের এই আয়োজন। এতই আয়োজন, এই মহামারী করোনাকালীন সময় তোমরা সবাই ভালো থাকো ও ঘরে বসে তোমাদের এই পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যেতে পারো, সেজন্য আমরা এসেছি সাতক্ষীরা অনলাইন স্কুল। সম্মানিত অভিভাবক ও আমার প্রাণপ্রিয় সহকর্মী বন্ধুরা ও আপনারা আপনাদের সন্তান ও শিক্ষার্থীদের আমাদের এই ভিডিও লাইভ ক্লাস পেজে ক্লাস দেখার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। এবং যাতে এই করোনাকালীন সময় যাতে এই অনলাইনে ক্লাস চালিয়ে যেতে পারে, সেজন্য সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আলমিন, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা, সাতক্ষীরা আব্দুল করিম মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। এখন আমি তোমাদের মাঝে দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করব। এখানে কিছুটা ধারাবাহিকভাবে কিছু ম্যাথমেটিক্যাল আছে, সেগুলো আজকে সম্ভব হলে বলবো, না হলে আগামী ক্লাস ইনশাল্লাহ তোমাদের সাথে এই দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকে সমগ্র বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠানসমূহ হিসাব সংরক্ষণের জন্য নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত একটা পূর্ণাঙ্গ পদ্ধতি হিসেবে দুতরফা দাখিলা পদ্ধতি প্রতিষ্ঠিত ও পরিচিত। দুতরফা দাখিলা পদ্ধতি অর্থ আর্থিক মূল্য পরিমাপযোগ্য প্রতিটি লেনদেনকে দ্বৈত সত্তায় প্রকাশ করা হয়। ব্যবসার সঠিক ফলাফল ও প্রকৃতি আর্থিক অবস্থা জানার জন্য দুতরফা দাখিলা পদ্ধতির কোনো বিকল্প নেই। এই জন্য আমরা এই দুতরফা দাখিলা পদ্ধতিকে দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডেবিট, অপরটা হচ্ছে ক্রেডিট। ডেবিট অর্থাৎ হচ্ছে সুবিধা গ্রহীতা। এই যে দুতরফা দাখিলা, ডেবিট হচ্ছে সুবিধা গ্রহীতা, সুবিধা গ্রহীতা, আর ক্রেডিট হচ্ছে সুবিধা প্রদানকারী, সুবিধা প্রদান। এক কথায় বা এখানে সুবিধা দাতা, সুবিধা গ্রহীতা, সুবিধা দাতা দেয়া যায়। এক কথায় আমরা বলতে পারি যে মূল্য গ্রহণ করবে সে হচ্ছে ডেবিট, আর যে মূল্য প্রদান করবে সে হচ্ছে ক্রেডিট। অর্থাৎ আমরা আমাদের এই লেনদেনের ধারাবাহিকতার মাধ্যম দিয়ে দুতরফা দাখিলা পদ্ধতি একটা হিসাব চক্র কাজ করে। সেই হিসাব চক্রটা হচ্ছে আমরা তোমাদের মাঝে সব আকার করে একটু তোমাদের মাঝে দেখাবো। হিসাব চক্র হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির একটা মূল পয়েন্ট। হিসাব চক্র
এই হিসাব চক্র ধারাবাহিকতার মাধ্যম দিয়ে আমাদের প্রথম সংগঠিত হয় লেনদেন কার্যক্রম, লেনদেনের কার্যক্রম বা লেনদেন শনাক্তকরণ। তাহলে লেনদেন শনাক্তকরণ অর্থাৎ আমাদের 10টা কাজ হবে। তা প্রথম আগে আছে লেনদেন শনাক্তকরণ, লেনদেন শনাক্তকরণ। 2 নম্বর হচ্ছে লেনদেন শনাক্ত করার পরে এবার কি করব, যে লেনদেন বিশ্লেষণ। তারপর আছে লেনদেন বিশ্লেষণ। এক দুই তিন চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। তাহলে প্রথম আছে কি লেনদেন শনাক্তকরণ, লেনদেন তারপর লেনদেন বিশ্লেষণ, লেনদেন 2 নম্বর। তারপর হচ্ছে জাবেদা ভুক্তকরণ, জাবেদা ভুক্তকরণ। 3 খতিয়ান স্থানান্তর, খতিয়ান স্থানান্তর। 4 রেয়ামিন চিহ্নিতকরণ, চিহ্নিতকরণ। তারপর সমন্বয় জাবেদা, এটা হচ্ছে সমন্বয় জাবেদা 6। 7 হচ্ছে কার্যপত্র প্রস্তুতকরণ, কার্যপত্র প্রস্তুতকরণ, কার্যপত্র প্রস্তুতকরণ। তারপর আর্থিক বিবরণী, আর্থিক বিবরণী। সমাপনী দাখিলা, সমাপনী লেনদেন হিসাব, হিসাব পরবর্তী রেয়ামিন, হিসাব পরবর্তী রেয়ামিন। তাহলে হিসাব চক্র, আমরা হিসাব চক্রের মধ্যে ধাপে 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 প্রথমে কিন্তু লেনদেন শনাক্তকরণ হয়েছে। লেনদেন শনাক্ত করার পরে তারপর লেনদেনটা কি করেছি, বিশ্লেষণ করেছি। লেনদেন বিশ্লেষণ করার পরে কিন্তু আমরা এবার জাবেদা ভুক্তকরণ করেছি, কোন তারিখে কোন জাবেদাটা হয়েছে সেটা ভুক্ত করেছি। তারপর হচ্ছে জাবেদা ভুক্ত করার পরে এটা খতিয়ান, কোন খতিয়ান কোন জায়গায় স্থানান্তর করা হবে, ডেবিট এটা ক্রেডিট সেটা। আর খতিয়ান স্থানান্তর করে রেয়ামিন, রেয়ামিন চিহ্নিতকরণ, কোনগুলো ডেবিট যাবে কোনগুলো ক্রেডিট যাবে সেই নিয়ে। তারপর কি আছে সমন্বয় জাবেদা। এবার তলায় রেয়ামিন প্রস্তুত করার পরে কিছু সমন্বয় দেওয়া হলো, সেই সমন্বয় প্রস্তুতের মাধ্যম দিয়ে একটা আর্থিক বিবরণী প্রস্তুত করা হবে, সেটা হচ্ছে কার্যপত্র ওয়ার্কশিট। তারপর ওয়ার্কশিটের পরিবর্তে এবার আর্থিক বিবরণী, যে একটা বছরে বা একটা মাসের বা 6 মাস অন্তরে এখানে এই কার্যপত্র প্রণয়ন করার মাধ্যমে কতটা কি কাজ দাখিল করা হবে সেটা। আর সর্বোচ্চ আর্থিক বিবরণী, আর্থিক বিবরণী বছরের শেষে অথবা বছরের 6 মাস অন্তরে এটা বিবরণী প্রস্তুত করা হয়। তারপর সমাপনী দাখিলা,
যে হিসাবের শেষের যে সমাপনী দাখিলা বা অ্যাডজাস্টমেন্টগুলো কিভাবে তাদের অনুপাত বিশ্লেষণ করা হয় সেটা। সর্বোপরি হচ্ছে 10 নম্বর হচ্ছে হিসাব পরবর্তী ন্যায়ালয়। হিসাবগুলো করার পরে ন্যায়ালয়ে স্থানান্তর করা হবে বা পরবর্তী ধাপে স্থানান্তর করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা হিসাব সুন্দরভাবে তোমাদেরকে জানিয়ে দিলাম এবং তোমরা অবশ্যই খাতায় তুলে নাও। দূরতর্ম দাখিলা পদ্ধতির ধারণা যে ইতালির প্রসিদ্ধ গণিতবিদ লুকা পেসুলিও 1494 খ্রিস্টাব্দে আর্থিক ঘটনাবলী সঠিক ও সচেতনভাবে লিপিবদ্ধ করার একটি পদ্ধতি বর্ণনা করেন। উক্ত পদ্ধতি দুতরফা দাখিলা পদ্ধতি নামে পরিচিত। আর এই দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব সংরক্ষণের একমাত্র নির্ভরযোগ্য ও বিজ্ঞানসম্মত পূর্ণাঙ্গ পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠিত। এই পদ্ধতিতে প্রতিটি লেনদেনের দ্বৈত সত্তার কথা উল্লেখ করা হয়েছে, আর প্রতিটি লেনদেনের 2 বা ততোধিক হিসাব খাত থাকে। পদ্ধতির মাধ্যমে লেনদেনের 2টি পক্ষ অর্থাৎ ডেবিট ও ক্রেডিট পক্ষ লিপিবদ্ধ করা হয় এবং এই পদ্ধতিতে প্রতিটি ডেবিট লিখনের জন্য সমান অর্থাৎ সমান অর্থের ক্রেডিট লিখুন হবে। ডেবিট পাশে যে টাকার পরিমাণ, ক্রেডিট পাশে সেই টাকা পরিমাণ সমান হতে হবে। ফলে বছরের যে কোনো সময় হিসাবের মোট ডেবিট অঙ্ক ক্রেডিট অঙ্কের টাকা সমান হয়। সঠিকভাবে হিসাব প্রণয়নের জন্য যে ব্যবস্থা লেনদেন সমূহ দ্বৈত সত্তা তদন্তভাবে লিপিবদ্ধ করা হয় তাকে বলা হবে দুতরফা দাখিলা পদ্ধতি। তাহলে আমরা দুতরফা দাখিলা পদ্ধতি সঠিকভাবে আমরা জানলাম, 2 পাশে ডেবিট এবং ক্রেডিটের পক্ষে সমান হতে হবে, টাকা সমান হবে, সেটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা হচ্ছে বিজ্ঞানসম্মত পদ্ধতি এবং গণিতবিদ, এটা ইতালির গণিতবিদ লুকা পেসুলিও 1494 খ্রিস্টাব্দে তিনি এই গণিতবিদ এটা এই দীক্ষাটা বা ধারণাটা দেন। উদাহরণের সাহায্যে দুতরফা দাখিলা পদ্ধতির ব্যাখ্যা প্রদান করা যেতে পারে, সেটা আমি আলোচনা করছি। যেমন অফিস কর্মচারী বেতন 5,000 টাকা প্রদত্ত হলো। প্রদত্ত মানে প্রদান করা হলো, প্রদত্ত মানে প্রদান করা হলো। এখানে কিন্তু 2টো পক্ষ আছে, একটা হচ্ছে ডেবিট, অপর পক্ষ ক্রেডিট। সেই ডেবিট পক্ষ হচ্ছে আমি যদি মূল্য গ্রহণ করবে কে, ধরো আমি কর্মচারী অফিসের কর্মচারী বেতন প্রদান দিচ্ছি অথবা প্রদান করছি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বেতন হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট। এই যে মূল্য গ্রহণ করবে সে হচ্ছে ডেবিট আর যে মূল্য প্রদান করবে সে হচ্ছে ক্রেডিট। এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে মূল্য গ্রহণ করবে সে হচ্ছে ডেবিট, যে মূল্য প্রদান করবে সে হচ্ছে ক্রেডিট। যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানে একটি ব্যয় খরচ হয়ে যাচ্ছে, সেহেতু ব্যয়টা কিন্তু বৃদ্ধি। যেহেতু আমি আমার টাকা এখান থেকে মূল টাকার থেকে দিচ্ছি, সেখান থেকে কিন্তু বৃদ্ধি পাওয়ায় বেতন হিসাব, সেই বেতন হিসাব কিন্তু ডেবিট করা হয়েছে এবং পরবর্তীতে যেহেতু বেতন আমার প্রদানের ফলে নগদ টাকা ব্যবসা মধ্যে চলে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমার কি হবে, ওই নগদান অর্থাৎ সম্পদ হ্রাস অর্থাৎ কমে গেছে, সেক্ষেত্রে নগদান হিসাব ক্রেডিট হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই আমরা এই বিষয়টা ব্যাখ্যা দিতে পেরেছি। যেহেতু অফিসের কর্মচারী বেতন প্রদান করা হলো, এটা আমরা দিতে পেরেছি। যেহেতু মূল্য গ্রহণকারী হিসাব ডেবিট, মূল্য প্রদানকারী হিসাব ক্রেডিট, সেক্ষেত্রে আমরা আমাদের এই পরিপ্রেক্ষিতে অ্যান্সারটা আমি সঠিকভাবে দেওয়ার জন্য চেষ্টা করেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের মাঝে অবশ্যই দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব অথবা মূলনীতি নিয়ে আলোচনা করব। দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য ও মূলনীতি আলোচনা করব। তাহলে এখন দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি অথবা বৈশিষ্ট্যটা হচ্ছে হিসাব বিজ্ঞানের সবচেয়ে নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত পূর্ণাঙ্গ স্বয়ংসম্পূর্ণ হিসাব সংরক্ষণ পদ্ধতি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতির অর্থ আর্থিক মূল্য পরিমাপযোগ্য ডেবিট প্রতিটি লেনদেনের দ্বৈত সত্তা ক্রম প্রকাশ করা হয়। ফলে একটি হিসাব
প্রচুর পরিমাণ এখানে কিন্তু আমরা ব্যাখ্যা পেয়ে থাকি। সেক্ষেত্রে দোতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি ও বৈশিষ্ট্যগুলি নিচে আমি আলোচনা করছি। প্রথম কথা হচ্ছে দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা হচ্ছে যে প্রতিটি লেনদেনের কমপক্ষে দুটি হিসাব থাকে। সেক্ষেত্রে আমাদের প্রতিটি লেনদেনের কমপক্ষে দুটি হিসাব থাকে। একটা হচ্ছে মূল্য গ্রহণকারী ডেবিট, অপরপক্ষ মূল্য প্রদানকারী ক্রেডিট। এই নির্ণয় করার পূর্বে প্রতিটি লেনদেন জড়িত হিসাব খাতসমূহ যে করে অথবা বের করে তাদের প্রত্যেকটি কোন শ্রেণীর হিসাব তা নিরূপণ করতে হয়। তারপর দোতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী প্রতিটি হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই দোতরফা দাখিলা পদ্ধতি একটা প্রত্যেকটা প্রতি এসএসসি পরীক্ষায় এখান থেকে আজকের প্রশ্ন থাকবে। দাতা গ্রহীতা, প্রতিটি লেনদেনের সুবিধা গ্রহণকারী গ্রহীতা আর সুবিধা প্রদানকারী হচ্ছে দাতা হিসেবে কাজ করে। তাহলে আমি যেভাবে ব্যাখ্যা দিচ্ছিলাম সেটাই ডেবিট ও ক্রেডিট করা। সুবিধা গ্রহণকারী হিসাবকে ডেবিট ও সুবিধা গ্রহণকারী হিসাবকে ডেবিট ও সুবিধা প্রদানকারী হিসাবকে ক্রেডিট করা হয়। অর্থাৎ আমরা যেটা মূল্য গ্রহণকারী ডেবিট আর মূল্য প্রদানকারী ক্রেডিট সেই একই কথা। তাহলে সমান অঙ্কের আদান ও প্রদান, সমান অঙ্কের, অর্থাৎ প্রতিটা লেনদেনের ডেবিট ও ক্রেডিট কিন্তু একই টাকা নির্ভরযোগ্য হতে হবে। যদি আমরা একই টাকা নির্ভরযোগ্য ছাড়া হবে না, কারণ দুই পক্ষ ডেবিট এবং ক্রেডিটের টাকা সমান হবে, সেহেতু সামগ্রিক ফলাফল আমাদের কিন্তু একই আসবে। অর্থাৎ 5 নম্বর হচ্ছে সামগ্রিক ফলাফল, যেটা আগে কথা বলেছি সেই তারই ব্যাখ্যা আমি এখন দিচ্ছি। যেহেতু প্রতিটি লেনদেন ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে সমপরিমাণ টাকা অঙ্ক দ্বারা লিপিবদ্ধ করা হয় এবং যেহেতু সামগ্রিক ফলাফল নির্ণয় সহজ হয়, সেক্ষেত্রে মোট লেনদেনের ডেবিট দিকের যোগফল আর ক্রেডিট দিকের যোগফল অবশ্যই সমান হতে হবে। তা না হলে আমাদের অঙ্ক আসলে তো লেনদেনগুলো তো টাকায় লিপিবদ্ধ করা থাকবে, সেখান থেকে কত টাকা ডেবিট আর কত টাকা ক্রেডিট একই লেনদেনের, যেমন আমি আগে বলছি অফিসের কর্মচারীর 5 লাখ টাকা বেতন দেওয়া হবে, ঠিক আছে, দুটি পক্ষ আছে, বেতন হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট। এই দুটি পক্ষ কিন্তু আমি যদি যোগ করি তাহলে আমি 5 আর 5, এখানেও ডেবিট পাশে 5 লাখ টাকা, ক্রেডিট পাশে 5 লাখ টাকা আমার কিন্তু হচ্ছে। এই কারণে সামগ্রিক যোগফল ডেবিট ও ক্রেডিটই সমান হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি হয়তো তোমাদেরকে বোঝাতে পেরেছি। এখন দোতরফা দাখিলা পদ্ধতির সুবিধা নিয়ে আলোচনা করব। দোতরফা দাখিলা হিসাব পদ্ধতি হচ্ছে একটি পূর্ণাঙ্গ, নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত, স্বয়ংসম্পূর্ণ একটি পদ্ধতি। এই হিসাব পদ্ধতির বিভিন্ন সুবিধা রয়েছে এবং দোতরফা দাখিলা পদ্ধতি এর সুবিধার কারণে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান হিসাব সংরক্ষণের ক্ষেত্রে এই পদ্ধতি বেশ জনপ্রিয় হিসেবে কাজ করে। তাই এই সুবিধাগুলো নিচে আমি তোমাদের ধাপে ধাপে আলোচনা করছি। 1 নম্বর হচ্ছে পরিপূর্ণ হিসাব সংরক্ষণ। প্রতিটি লেনদেনকে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে সমপরিমাণ টাকায় লিপিবদ্ধ করা হয় বলে যে কোনো লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব জানা যায়। আমরা প্রতিটি লেনদেনের তারিখ ওয়াইজ বা তারিখ অনুযায়ী যদি আমরা হিসাব সংরক্ষণ করে তাহলে প্রতিটি লেনদেনের কিন্তু ডেবিট ক্রেডিট আমরা সুন্দরভাবে লিপিবদ্ধ করতে পারবো। 2 নম্বর হচ্ছে লাভ লোকসান নিরূপণ। এই দোতরফা দাখিলা পদ্ধতিতে ব্যবসার মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিপূর্ণ সঠিক হিসাব সংরক্ষণ করা হয়। ফলে নির্দিষ্ট সময়ের পরে বিশদায়ী বিবরণী তৈরির মাধ্যমে ব্যবসার নিট মুনাফা ও নিট লোকসান নির্ণয় করা যায়। তাহলে মুনাফা নিট লোকসান একই কথা, সেটা আমাদের এর মাধ্যমে এই লাভ লোকসানের মাধ্যমে নির্ণয় করতে পারবো। 3 নম্বর হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই। গাণিতিক শুদ্ধতা যাচাই মানে রেয়ামিল প্রস্তুত করার 1 নম্বর উপায় হচ্ছে গাণিতিক শুদ্ধতা নির্ণয়।
সেটা প্রতিটি লেনদেনের ডেবিট পক্ষের বিপরীতে সমপরিমাণ অঙ্কের ক্রেডিট দাখিলে লিপিবদ্ধ করতে হবে, অর্থাৎ ডেবিটের টাকা আর ক্রেডিটের টাকা সমান হতে হবে। তা না হলে ফলে কোনো নির্দিষ্ট তারিখে আমি প্রস্তুতির হিসাবে গাণিতিক নির্ভুলতা নির্ণয় করা যাচাই করা যাবে। তারপর হচ্ছে আর্থিক অবস্থা নিরূপণ। কিভাবে একটি নির্দিষ্ট তারিখে আর্থিক অবস্থার বিবরণী তৈরির মাধ্যমে কারবারের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা লাভ পাওয়া যায়। তারপর হচ্ছে ভুল ত্রুটি ও জালিয়াতি উদ্ঘাটন, অর্থাৎ প্রতিরোধ কিভাবে করতে হবে। এই দোতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করলে খুব সহজে বা খুব ভুল ত্রুটি জালিয়াতি চিহ্নিত করে প্রতিরোধের ব্যবস্থা করা যায়। ব্যয় নিয়ন্ত্রণ কিভাবে করা যায়, যে এই দোতরফা দাখিলা পদ্ধতিতে অতিরিক্ত ব্যয় সহজে নিয়ন্ত্রণ করা যায়। তারপর মোট দিনা ও পাওনার পরিমাণ নির্ণয়। এই পদ্ধতি, এই দোতরফা দাখিলা পদ্ধতি হিসাব রাখার জন্য ব্যবসার মালিক যে কোনো সময় তার মোট পাওনা ও দিনার পরিমাণ চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। তারপর হচ্ছে সঠিক কর নির্ধারণ। দোতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে সঠিক হিসাব রাখার ফলে এর ভিত্তিতে নির্ণীত বিভিন্ন কর, আয়কর, ভ্যাট, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক ইত্যাদি কর কর্তৃপক্ষের নিকট গ্রহণযোগ্য হয়। আর তারপর আছে সহজ প্রয়োগ। দোতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে সহজে প্রয়োগ করা যায় এবং বিজ্ঞানসম্মত উপায়ে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে নিবদ্ধ করা হয়। তারপর সার্বজনীন স্বীকৃতি। দোতরফা দাখিলা পদ্ধতির একটি বিজ্ঞানসম্মত, পূর্ণাঙ্গ, নির্ভুল এবং স্বয়ং সম্পূর্ণ নির্ভরযোগ্য পদ্ধতি। সমগ্র বিশ্ব এই পদ্ধতি একটি সর্বজনীন স্বীকৃতি পদ্ধতি হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে। তাই দোতরফা দাখিলা পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই দোতরফা দাখিলা পদ্ধতি ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মগুলি হচ্ছে 5টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সম্পদ, 2 হচ্ছে দায়, 3 হচ্ছে মালিকানা সত্ত্ব, 4 হচ্ছে আয়, 5 হচ্ছে ব্যয়। আমরা সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ কমে গেলে ক্রেডিট। কি বললাম? সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আর সম্পদ কমে গেলে ক্রেডিট। দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, দায় কমে গেলে, দায় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, আর দায় যদি কমে যায় তাহলে ডেবিট। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট আর মালিকানা সত্ত্ব কমে গেলে ডেবিট। আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, আয় কমে গেলে ডেবিট। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় কমে গেলে ক্রেডিট। তাহলে আমি তোমাদের এই যে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় আর ব্যয় নিয়ে কোনগুলো বৃদ্ধি পেলে ডেবিট আর কোনগুলো কমে গেলে ক্রেডিট, সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের মাঝে অবশ্যই এই যে দোতরফা দাখিলা পদ্ধতির ম্যাথমেটিক্যাল যে অঙ্ক, সেগুলো নিয়ে অবশ্যই আমি আগামী দিন অবশ্যই তোমাদের আমি আলোচনা করব। আজকে আমি কোনগুলো সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ কমে গেলে ক্রেডিট, আয় বৃদ্ধি পেলে ডেবিট, আয় কমে গেলে ক্রেডিট, সেগুলো নিয়ে আলোচনা করেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দোতরফা দাখিলার পদ্ধতির পূর্ণাঙ্গ একটা বৈশিষ্ট্য, মূলনীতি ও সুবিধা নিয়ে আমি আলোচনা করেছি। দোতরফা দাখিলা পদ্ধতি কি সেগুলো নিয়ে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই করোনাকালীন সময় অবশ্যই তোমরা বাসায় থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করবে, যাতে আমরা আমাদের এই মহামারী করোনা থেকে রক্ষা পাই। মহান সেই রব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন আমাদের সুন্দরভাবে আমরা জীবনযাপন করতে পারি এবং আমরা এই সামাজিক দূরত্ব বজায় রেখে যেন চলাচল করতে পারি এবং যেখানে সেখানে থুতু কপ থুতু ফেলবো না এবং যেখানে যাব অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহার করব এবং যেখানে যাবো না কারণ মাস্ক অবশ্যই ব্যবহার করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে সবাইকে ধন্যবাদ।